আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। তোমরা দেখতেছো মেকানিক্সের দ্বিতীয় অধ্যায়, কাজ, ক্ষমতা এবং শক্তি। তো মেকানিক্সের এই অধ্যায়টা খুবই ছোট্ট একটা অধ্যায়, যেটা আমরা চাইলে এক ক্লাসের মধ্যে শেষ করতে পারতাম। কিন্তু এই অধ্যায়ের বেসিক যেই জিনিসগুলো আছে সেগুলো বোঝা একটু গুরুত্বপূর্ণ। এজন্য এই ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়ে যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো দেখব, একটা প্রমাণ আছে প্রমাণ করব, এবং একটা সংক্ষিপ্ত ম্যাথ করব, এবং রচনামূলকে যে বড় ম্যাথগুলো আসে সেগুলো আমরা লেকচার 2-তে করব। তো যারা এই লেকচারটা দেখবা না তাদের জন্য দ্বিতীয় লেকচার না, এই লেকচারের মাধ্যমে আমরা সূত্রগুলো বিশ্লেষণ করব, সূত্রের এখানে একটা প্রমাণ আছে প্রমাণ দেখব, এবং এই অধ্যায়ের যে বেসিক নলেজ সব কিছু আমরা এই ক্লাসের মাধ্যমেই শেষ করব। ঠিক আছে? তাহলে দেখো, অধ্যায়টার নাম কি? কাজ, ক্ষমতা, শক্তি। তাহলে কাজ জিনিসটা কি, তাই না? নর্মালি আমি যদি ধরো এই বোর্ডটাকে সারাদিন এই দিকে পিছনের দিকে ধাক্কা দেই, তাহলে এই বোর্ডটা কিন্তু পিছনের দিকে সরবে না। কিন্তু আমার কিন্তু একটা কি বল ক্ষয় হচ্ছে, আমার একটা শক্তি অপচয় হচ্ছে। তার মানে কাজ করলে আমি কিন্তু এখানে কাজ করতে পারতেছি না, কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ এটা তো নড়তেইছে না। কিন্তু ধরো এখানে আমার হাতের উপরে যে মার্কার দুইটা আছে, আমি কি করলাম, এই যে এই হাত দিয়ে একটা স্পর্শ করে এদিকে সরে দিলাম। আমি কিন্তু বেশি শক্তি ব্যয় করিনি, কিন্তু অল্প পরিমাণ শক্তি ব্যয় এই জিনিসটা কি হয়েছে, সরে গেছে, এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে। বুঝছো? কাজ তখনই বলতে পারবা তুমি যখন কোনো একটা বস্তুর স্মরণ ঘটবে। তোমার বলের প্রয়োগে কোনো একটা বস্তুর যখন কি ঘটবে, স্মরণ ঘটবে। ধরো একটা বস্তু এইখানে আছে, তুমি যদি এখানে এখানে এফ বল প্রয়োগ করো এবং এই বস্তুটাই যদি এইখানে চলে আসে, তাহলে এখানে কি হলো, একটা দূরত্ব কিন্তু এদের মধ্যে তৈরি হয়েছে, একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। তাহলে এখানে একটা স্মরণ চলে আসছে। আর যখনই স্মরণ চলে আসবে তখন সেটা হবে কাজ। বুঝছো? তাহলে এটার সংজ্ঞা আমরা শর্টকাটে কিভাবে বলতে পারি যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে বস্তুটির যদি স্মরণ ঘটে তাহলে তাকে কাজ বলে। আর যদি স্মরণ না ঘটে তাহলে কখনোই কাজ হবে না। তুমি ধরো এইখানে আরেকটা উদাহরণ আমি দিতে পারি, যে এইখানে যদি তুমি এখন সারাদিন ধরে একটা ফোর্স দিতেই থাকো, বাট এই বস্তুটাকে এখানে এমনভাবে ফিক্স করা আছে এটা নড়তেইছে না। তুমি এখানে কিন্তু অনেক পরিমাণ হিউজ পরিমাণ একটি শক্তি অবশ্যই করতেছো, বা শক্তি তোমার লস হচ্ছে, কিন্তু তুমি এখানে থেকে কোনো প্রকারের স্মরণ পাচ্ছ না। আর স্মরণ না পাওয়ার কারণে এখানে কোনো কাজ নেই। ঠিক আছে? তাহলে কাজ হতে গেলে প্রথম শর্ত কি? অবশ্যই স্মরণ হইতে হবে। এটা একটু মাথায় রাখো। এরপরে আছে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা কি? কাজ করার যে হার, তোমার যে কাজের রেট, ঠিক আছে, রেট অফ ওয়ার্ক, এটা হচ্ছে ক্ষমতা। তুমি কি পরিমাণ কাজ করতে পারো, কাজের হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। কাজের হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। আচ্ছা, শক্তি জিনিসটা কি? শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। আমার মধ্যে যদি কাজ করার ক্ষমতা নাই, আমার মধ্যে যদি কাজ করার ক্ষমতা না থাকে, তাহলে আমার মধ্যে কি শক্তি আছে? নাই। আমি ধরো এই হাতটা উঠাচ্ছি, এই হাতটা উঠাইয়া আমি এটাকে প্রেশার দিতে পারতেছি, তার মানে আমার কি আছে? কাজ করার ক্ষমতা আছে। আর কাজ করার ক্ষমতা আছে মানে কি? এই আমার হাতের মধ্যে শক্তি আছে। ঠিক আছে? তাহলে কাজ করার ক্ষমতাকে কি বলা হয়? শক্তি বলা হয়। এই তিনটা প্রশ্ন একটু খুবই গুরুত্ব দিয়ে, তিনটা সংজ্ঞা গুরুত্বের সাথে মনে রাখবা: কাজ, ক্ষমতা এবং শক্তি। তাহলে বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে তাহলে তাকে কাজ বলে। ক্ষমতা কাকে বলে? কাজে করার যে হার, সেটাকে বলা হয় ক্ষমতা। আর শক্তি কি? কাজ করার ক্ষমতাকেই শক্তি বলা হয়। একটার সাথে একটা কিন্তু সামঞ্জস্য। ঠিক আছে? এটা মনে রাখলেই হচ্ছে। এখন আসো আমরা যদি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি, এগুলোর মধ্যে কি আছে। প্রথমে বলছে কাজ বলতে কি বোঝায়, এটা আমরা জানি। এখন মানে দেখলাম যে কাজ বলতে আমরা কি বুঝি। সেকেন্ডলি আছে হচ্ছে অশ্বক্ষমতা। তো অশ্বক্ষমতা জিনিসটা কি দেখো, অশ্বক্ষমতাটা হচ্ছে এটা একটা শক্তির ইউনিট। বুঝছো? আমরা যদি 4500 কেজি মিটার প্রতি মিনিটে, এর সংজ্ঞা খুব শর্টকাটে লিখবা যে প্রতি মিনিটে 4500 কেজি মিটার পরিমাণ কাজ করার ক্ষমতাকে কি করার? কাজ করার ক্ষমতাকে এইচপি বলে। তার মানে এইচপি একটা কি? ক্ষমতা। ঠিক আছে? কি বলে? এইচপি বলে। বা এইচপি মানেই কিন্তু হর্স পাওয়ার। ঠিক আছে? হর্স পাওয়ারের বাংলা হচ্ছে অশ্বক্ষমতা। তো
তো এখানে অশ্বক্ষমতার বলে লিখলেও হবে, ঠিক আছে, বলে। ওকে, এখন দেখো 3 নম্বরে বলছে ব্রেক অশ্বক্ষমতা কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা গুরুত্বপূর্ণ কেন? কারণটা হলো আমরা ধরো একটা মোটর দ্বারা তুমি পানি উঠাবা, তুমি মোটরে যে পরিমাণ ক্ষমতা দিবা বা যে পরিমাণ শক্তি ব্যয় করবা, সমপরিমাণ ক্ষমতার তুমি এখান থেকে পানি উত্তোলন করতে পারবা না। সব ক্ষেত্রেই এখানে লস থাকে। পৃথিবীতে যদি লস না থাকতো, এই লসটা যদি না থাকতো পৃথিবীতে, তাহলে কিন্তু আমাদের যে এনার্জিগুলো আমরা ইউজ করি, আমরা লাইট বাল্ব এইগুলো ইউজ করি, লস না থাকলে আমরা একটা থেকে আরেকটা উৎপাদন করতে পারতাম। তাহলে কারেন্ট থেকে যদি আমি কারেন্ট উৎপন্ন করি, বিদ্যুৎ থেকে যদি বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, তাহলে এখানে জিরো পরিমাণ লস, জিরো লস যদি কখনো থাকতো, তাহলে কিন্তু আমাদের এত পরিমাণে কারেন্ট উৎপাদন করার প্রয়োজন ছিল না। ঠিক আছে, যেহেতু এখানে লস আছে, আর লস থাকার কারণেই কিন্তু আমরা এই শক্তিগুলোকে রিইউজ করতে পারি না পরিপূর্ণভাবে। ঠিক আছে, পরিপূর্ণ আউটপুট এখান থেকে পাই না। তাহলে একটা জিনিস, একটা কি ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। এই যেখানে যেটা দেখতে পাচ্ছ যে বিএইচপি বা ব্রেক অশ্বক্ষমতা, ব্রেক অশ্বক্ষমতাটা হচ্ছে, ধরো আমি আইএইচপি মানে হচ্ছে একটা মোটর আছে এখানে, সেই মোটরের ইনপুট হচ্ছে আইএইচপি, তুমি আইএইচপি পরিমাণ ক্ষমতা এখানে দিবা। তো এর দ্বারা একটা কাজ হবে, তো কাজ হবে না? এর দ্বারা যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে বিএইচপি। অর্থাৎ এই আইএসপি তুমি যে পরিমাণ শক্তি দিবা, সমপরিমাণ শক্তির কাজ তুমি এখান থেকে আশা করতে পারো না, বুঝছো? এই জন্য আইএসপি আর বিএইচপি দুইটা আলাদা জিনিস। আইএসপিকে ইনপুট দিচ্ছ তুমি যতটুকু, আর ব্রেক হর্স মানে এখান থেকে আউটপুট যেটা পাচ্ছ সেটা হচ্ছে বিএইচপি। বোঝা গেছে? দুইটা জিনিস, একটা হচ্ছে আইএসপি আর একটা বিএইচপি। এখন এটার মধ্যে লস যেটা আছে, বা এখানে আমরা একটা সূত্র ইউজ করি, এই যে এখানে লেখা আছে ইটা ইজ ইকুয়াল টু বিএইচপি ডিভাইডেড বাই আইএইচপি। তো এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু দক্ষতা, ধরো একটা মোটরের দক্ষতা 70% হইতে পারে, 80% হইতে পারে, 65% হইতে পারে, মানে ওর মোট শক্তির 70% ও কাজের উপর রূপ দিতে পারে, 80% কাজের রূপ দিতে পারে, 65 কাজের রূপ দিতে পারে। তাহলে এই যে যতটুকু কাজের রূপ দিচ্ছে ততটুকুই হচ্ছে বিএইচপি। তোমরা এই সংজ্ঞাটা সুন্দর করে বইয়ের মধ্যে থেকে পড়ে নিবা, ঠিক আছে? এরপরে দেখো তৃতীয়তে কি আছে, টর্ক কি। টর্কটা হচ্ছে কোনো একটা বল যদি কোনো বস্তুকে ঘুরাই বা ঘুরাতে চায়, এই যে ঘুরাই বা ঘুরাতে চায়, এটার উপরে যে বলটা কাজ করতেছে সেই বলটাই হচ্ছে তোমার কি এখানে টর্ক, ঠিক আছে? এটা এই জিনিসটা কিছুটা মোমেন্টের সাথে সামঞ্জস্য। আমরা মোমেন্ট নিয়ে মানে বিস্তারিত আলোচনা করবো তোমাদের চতুর্থ অধ্যায়ে, কারণ চতুর্থ অধ্যায়ে বলের মোমেন্ট অধ্যায় আছে, সেখানে আমরা এই ব্যাপারে একদম হিউজ আলোচনা করতে পারবো। এখন 5 নম্বরেও কি বলছে দেখো, শক্তির নিত্যতার সূত্র কি। শক্তির নিত্যতার সূত্র আশা করি সবাই জানো, কারণ ফিজিক্সে আমরা একটা জিনিস পড়ছি যে শক্তির কোনো অবচয় নেই। শক্তি একটা রূপ থেকে আরেকটা রূপে কি করা হয়, ট্রান্সফার হয়। আমরা তাপ শক্তি থেকে কাজের রূপ দিতে পারি, ঠিক আছে? আবার ধরো যান্ত্রিক শক্তি যেগুলো আছে, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে উৎপন্ন হয়, আবার তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। যেমন রেলওয়ে ইঞ্জিনগুলো কিভাবে চলতো আগে, এখন বর্তমানে জ্বালানির মাধ্যমে চলে, জ্বালানির মাধ্যমে ওখানে চলতেছে, কিন্তু আগে কি হতো, কয়লার মাধ্যমে কিন্তু ট্রেন চলতো। তো কয়লা একটা কি তাপ শক্তি উৎপন্ন করতো, সেই তাপ শক্তিকে ট্রেনের ইঞ্জিন যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে ট্রেনটা চলাচল করতো, ঠিক আছে? তো সেই দিক থেকে আমরা শক্তির নিত্যতার সূত্রকে বলতে পারি শক্তির কোনো কি নাই, শেষ নাই। শক্তি শুধুমাত্র একটা অবস্থান থেকে অন্য অবস্থানে স্থানান্তরিত হইতে পারে, এটাই হচ্ছে শক্তির নিত্যতার সূত্র। একটা অবস্থান থেকে সেম জিনিসটাই আরেকটা অবস্থানে চলে যাবে, এটা কি শক্তির নিত্যতার সূত্র। আচ্ছা, এরপরে যদি আসি আমরা বিএইচপি এবং আইএইচপির মধ্যে পার্থক্য লেখো, এটা তোমরা একটু দেখে নিয়ে লিখে দিবা, কারণ বিএইচপি আইএইচপি কি সেটা তো আমি বলেই দিলাম। ক্ষমতা কি এবং শক্তি কি, এটাও আমরা প্রথমেই বলে ফেলছি। ক্ষমতা কি এবং শক্তি কি, এটাও আমরা প্রথমেই বলে ফেলছি। এরপরে বলছে দেখাও যে, সংক্ষিপ্ত দেখাও যে ঘূর্ণনকৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু 2NT। এই জিনিসটা বইয়ের মধ্যে তোমাদের অনেক মানে বড় করে দেওয়া আছে, তো অত বড় লেখার প্রয়োজন নাই। কেন লেখার প্রয়োজন নাই বলতেছি, দেখো প্রশ্নে চাইছে আমাকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 2πNT, বাট প্রশ্নের মধ্যে দেখবা পাই 2πF একটা প্রমাণ করা আছে, মানে এরকম কয়েকটা প্রমাণ করা আছে, বাট এটা আমাদের শুধুমাত্র এনের ক্ষেত্রে যেটা লাগবে সেটা এখানে প্রমাণ করলে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে?
তাহলে আমি যদি সংক্ষিপ্ত 1 নাম্বারের প্রমাণটা করে দিই, সলভ 1 নাম্বারের। এখন দেখো এখানে একটা চিত্র যদি আমি আঁকাই, এটার কেন্দ্র ও এবং এখান থেকে আর, এখানে একটা বল কাজ করতেছে, টর্ক ঘুরতেছে এইদিকে, ঠিক আছে, টি ধরলাম, ঠিক আছে। তাহলে এইখানে আমরা কিছু কথা আমাদের এখানে লিখতে হবে, যেগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, বইয়ের শুরুতেই মানে বইয়ের মধ্যে যে অ্যান্সার দেওয়া আছে সেখানে দেওয়া আছে। এখানে বলা আছে আমাদের ধরো এখানে এ বিন্দু ধরলাম, এখানে বি বিন্দু, এখানে সি বিন্দু। যেহেতু প্রমাণটা ছোট এই জন্য অবশ্যই নোটেশনটা দিতে হবে। তাহলে মনে করি এ বি সি একটি চাকা, ঠিক আছে। মনে করি এবিসি একটি চাকা যার ব্যাসার্ধ আর, যার ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত, আর, যার ব্যাসার্ধ হবে কত, আর। এখন সি বিন্দুতে বল প্রয়োগ করলে এটি কি করতে থাকবে, ঘুরতে থাকবে। ধরো এটা সি, এই যে সি বিন্দুতে যদি আমি বল প্রয়োগ করি, এই যে এখানে একটা দণ্ড আছে, ধরো এখানে একটা দণ্ড। এখন এই দণ্ডের দ্বারা যদি আমি এখানে এদিকে বল প্রয়োগ করি, সি বিন্দু দ্বারা এদিকে বল প্রয়োগ করি, তাহলে এটা কি করতে থাকবে, ঘুরতে থাকবে। ঘুরতে থাকবে না? অবশ্যই ঘুরতে থাকবে। তো আমরা এখানে লিখতে পারি কি, যে সি বিন্দুতে বল প্রয়োগ করায় সি বিন্দুতে বল প্রয়োগ করায় হাতলটি চক্রাকার, এই যেটা হাতল, এই হাতলের জন্য কথাই আমরা বলতেছি, ঠিক আছে। এই হাতল ধরে এখানে আটকায় দেওয়া হয়েছে, দেওয়ার পরে তুমি এটা কি করতেছো, চাকার চারপাশ দিয়ে শুধু ঘুরাচ্ছ বল প্রয়োগের মাধ্যমে। বল প্রয়োগ করায় হাতলটি চক্রাকারে ঘুরবে, হাতলটি চক্রাকারে ঘুরবে। তাহলে এইটুকু দিলে তোমার কি হলো, কথায় লেখা শেষ। এখন শুধুমাত্র আর একটা লাইন লিখলেই হয়ে যাবে। তাহলে এন সংখ্যক ঘূর্ণয়নের মোট কাজ, এখানে লিখবা, আমাদের জায়গা কতটুকু আছে, এখানে লিখবা এন সংখ্যক ঘূর্ণনে, এন সংখ্যক ঘূর্ণয়নে মোট কাজের পরিমাণ। আমরা কাজের পরিমাণ বের করতেছি, এখানে মোট কাজের পরিমাণ ইজ ইকুয়াল টু, মোট কাজের পরিমাণ এটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করলাম, ডাব্লু ইজ ইকুয়াল টু 2π/nt, 2π/nt, বাস এটা লিখে দিবা, প্রুভড। এতটুকু লিখলেই হয়ে যাবে। তোমরা এই জিনিসটা নিচে লিখবা যেভাবে ডাব্লু ইজ ইকুয়াল টু 2π/nt, ঠিক আছে, এটুকু লিখলেই হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল তোমাদের কি প্রমাণ। মানে প্রমাণ বলতে একদম শুধুমাত্র কথাটা লিখে দিয়ে এক লাইন লিখে দিলে এটা হয়ে যাবে। এটা একদম শর্ট একটা কোশ্চেন ছিল। এখন আমরা দেখি আমাদের যে ম্যাথটা এখানে আছে, শর্ট ম্যাথ, এই ম্যাথটা আমরা করবো এখন। আচ্ছা, এই প্রমাণের আলোকেই হবে এই ম্যাথ। দেখো তাহলে এটা কত নাম্বার, 2 নাম্বার। এখানে কি বলছে, 300 আরপিএম এর একটি মোটরের ওপর টর্কের পরিমাণ। তাহলে 300 আরপিএম এটা হচ্ছে আমাদের, এই যে এখানে দেখো প্রমাণ আমরা যেটা করছি, এখানে এন হচ্ছে টর্কের, সরি এখানে আরপিএম, এনটা হচ্ছে আরপিএম সংখ্যা, আরপিএম। তাহলে আর আমাদের এখানে টিটা হচ্ছে টর্ক, টিটা হচ্ছে কি টর্ক, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে আরপিএম এর মানটা দেওয়া আছে এটা হচ্ছে সংখ্যা, তাহলে ঘূর্ণনের সংখ্যা। আরপিএমটা হচ্ছে, এই আরপিএম মানে কি, এটা হচ্ছে রাউন্ড পার মিনিট বা রাউন্ড পার মিনিট, মানে ঘূর্ণয়নের সংখ্যা, ঘূর্ণন সংখ্যা। এনটা কি ঘূর্ণন সংখ্যা, এটার ইউনিট হচ্ছে আরপিএম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে গিভেন এন ইজ ইকুয়াল টু 300 আরপিএম, ঠিক আছে। এরপরে টর্কের পরিমাণ টি ইজ ইকুয়াল টু 1500 কেজি মিটার।
তাহলে দেখো এখন কিন্তু আমাদের কাজের পরিমাণ যেহেতু চাইছে এই সূত্র ফালাই দিলেই হয়ে যাবে। আমরা লিখবো উই নো দ্যাট, আমরা জানি ডাব্লু ইজ ইকুয়াল টু টু পাই এন টি। তাহলে টু পাই এন এর মান হচ্ছে 300 ইন্টু টি এর মান হচ্ছে 1500। বাস, এখানে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে আমাদের প্রশ্নের উত্তর। তাই ক্যালকুলেশনের মানটা কত আসে দেখি। 2 পাই 300 ইন্টু 1500, এটার মান অনেক আসতেছে। হ্যাঁ, 2.82, বা আমরা একবার বড় করে লিখলে 2827433.38, ঠিক আছে, কেজি মিটার অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমরা এটা কি বের করলাম? কাজের পরিমাণটা কিন্তু বের করে ফেললাম। ওকে, এখন আমরা এই অধ্যায়ের যে রচনামূলক ম্যাথ আছে সেই ম্যাথগুলো করতে আমাদের কি কি সূত্র লাগবে এবং সেইগুলো কি কি সেটা এখন দেখব। দেখো, এটা মুছে দিলাম, তোমরা যদি স্ক্রিনশট উঠাই নিতে চাও উঠাই নাও। ওকে, দেখো এখানে দুইটা সূত্র মেইন। এখানে একটা হচ্ছে ইঞ্জিনের অশ্বশক্তি, এটা অশ্বশক্তি, বাট এটার ক্ষেত্রে ধরো ইনপুট আউটপুটের ব্যাপার যে এখানে থাকবে না, বা ডিরেক্টলি তোমার হচ্ছে ক্ষমতা দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে। এখানে আমি দুইভাবে লিখছি, নিচেরটা আগে দেখো, অশ্বশক্তি এইচপি ইজ ইকুয়াল টু ডাব্লিউএইচ ডিভাইডেড বাই 4500 টি। নর্মালি এখানে ওজন দেওয়া থাকে বা ভর দেওয়া থাকে, এইচ এর মান দেওয়া থাকে, টি এর মান দেওয়া থাকে। এখান থেকে আমাদের বের করতে হয় কিসের মান? এইচপির মানটা বের করতে হয়। এরপরে দেখো এই সেম জিনিসই, শুধু যদি ওই প্রশ্নের সাথে দক্ষতা থাকে, কি থাকলে? দক্ষতা যদি থাকে তাহলে তুমি এখানে দক্ষতাকে আমরা এখানে মিউ দ্বারা ধরছি, তুমি যে কোনো কিছু দ্বারা ধরতে পারো। এখানে কিন্তু দক্ষতাকে আবার ধরা আছে ইটা দ্বারা, এটাও কিন্তু দক্ষতা। তো এই দক্ষতা যেহেতু আমরা বিএইচপি আর বা আইএইচপির মধ্যে সীমাবদ্ধতা রেখেছি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এটাকে বলতে পারি মিউ দ্বারা প্রকাশ করতে পারি। অথবা তুমি যদি চাও এখানে ইটা দ্বারা প্রকাশ করবা, ইটা দ্বারা প্রকাশ করতে পারো। তাহলে ইটারা এখানে কি হিসাবে কাজ করবে? আমাদের দক্ষতা হিসাবে। বোঝা গেছে? তাহলে কোনো একটা প্রশ্নের মধ্যে যদি দক্ষতা না দেওয়া থাকে তাহলে তোমরা এইচপি বের করবা ডাব্লিউএইচ ডিভাইডেড বাই কত? 4500 টি। এখানে একটা কন্ডিশন আছে, এই যে এইচ এর মান দেখো এখানে লিখে রাখছি আমি, এইচ এর মান লেখা হয়নি এখানে। হ্যাঁ, এই যে এইচ এর মানটা কিসে হবে? সবসময় মিটারে। এটা সবসময় কিসে বসাতে হবে? মিটারে বসাতে হবে। এবং এখানে যে সময়টা দেখতে পাচ্ছ এই সময়টা অলওয়েজ বসবে হচ্ছে মিনিটে। তাহলে একটা বসবে মিটারে আর একটা বসবে কিসে? মিনিটে। এটা অলওয়েজ, এটার ক্ষেত্রে কোনো মার্সি নাই, ঠিক আছে? এই সূত্রের ক্ষেত্রে এটা চেঞ্জ তুমি করতে পারবে না, এটা একদম ফিক্স তোমার বসাইতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে দক্ষতাতে যখন তুমি আসবা, এখানেও তোমাকে শুধু ইটার মানটা বসাই দিলেই হবে। ধর দক্ষতা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, দক্ষতা 70%, 75%, তো শুধুমাত্র এখানে কি করবা? 1/70 লিখে ইন্টু ওমেগা এইচ ডিভাইডেড বাই 4500 টি, ঠিক আছে? এই সূত্র ফেললে আমাদের কিসের মান পেয়ে যাবো? আমরা এইচপির মানটা পেয়ে যাব। এটা এক টাইপ গেল। এখন সেকেন্ড টাইপ যেটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনের অশ্বশক্তি। নর্মালি তোমাকে প্রশ্নের মধ্যে এই জিনিসটা দুইভাবে প্রশ্ন করতে পারে, যে এক নম্বরে ইঞ্জিনের অশ্বশক্তি বের করো এক, আর দুই নম্বরে বলতে পারে কতটুকু এখানে লস হইল। লসের পরিমাণটাও বলি, লসের পরিমাণটা হচ্ছে লসের পরিমাণ হচ্ছে আইএইচপি মাইনাস বিএইচপি। তাহলে যখন তোমাকে এই লসের পরিমাণ বের করতে বলবে কোনো প্রশ্নের মধ্যে, তখন তোমার আইএইচপির প্রয়োজন এবং বিএইচপি প্রয়োজন, ঠিক আছে? তাহলে এখানে তুমি তো আইএসপির মানটা বের করতে পারতেছো, PLANK ডিভাইডেড বাই 4500। পিটা কি? কার্যকরী চাপ, এলটা কি? স্ট্রোকের দৈর্ঘ্য, এটা কি? ক্ষেত্রফল, এনটা কি? প্রতি মিনিট স্ট্রোকের সংখ্যা, প্রতি মিনিটে স্ট্রোক সংখ্যা 1 মিনিটে, ওই যে আরপিএম এর মান যেটা। তারপরে কেটা কি? কে হচ্ছে সিলিন্ডার সংখ্যা। নর্মালি সিলিন্ডার সংখ্যা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে না, যদি না থাকে তাহলে 1 ধরে নিবা,
দেওয়া না থাকলে আমাদের বুঝে নিতে হয় এখানে একটাই সিলিন্ডার আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ডাব্লু, এটার ক্ষেত্রে ডাব্লু হচ্ছে ওজন, টি হচ্ছে সময় এবং এইচ হচ্ছে উচ্চতা। তাহলে দেখো আমাদের আইএসপির মান দরকার, তো আইএসপির মানটা তো আমরা এটাতে বের করলাম যে আইএসপি ইজ ইকুয়াল টু PLNK ডিভাইডেড বাই 4500। বাট বিএইচপি তুমি কোত্থেকে বের করবা? দেখো বিএইচপি বের করার জন্য তোমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিবে হচ্ছে ইটার মান। কিসের মান দিয়ে দিবে? ইটার মান দিয়ে দিবে বা দক্ষতা দিয়ে দিবে। তো দক্ষতা থেকে কিন্তু আমরা বিএইচপির মানটা বের করতে পারি কিভাবে? দেখো এই যে দক্ষতা সূত্র, দক্ষতা ইটা ইজ ইকুয়াল টু বিএইচপি ডিভাইডেড বাই আইএইচপি। তাহলে ইটা ইজ ইকুয়াল টু বিএইচপি ডিভাইডেড বাই আইএইচপি। আমার দরকার কিসের মান এখানে বলো তো? বিএইচপির মান দরকার। তাহলে বিএইচপি ইজ ইকুয়াল টু আইএইচপি ইন্টু ইটা, এখন এই ইটার মানটা কিসে বসবে বলো তো? এটা তো নর্মালি দেওয়া থাকবে 70%। এখন তুমি যদি আইএসপির সাথে 70 গুণ করে দাও, 70 গুণ করে দাও, তাহলে কি হবে? হবে না। এখানে এই পার্সেন্টেজ থেকে নিয়ে আমাদেরকে এটাকে 0.70 করে নিতে হবে, অর্থাৎ ইটার মানটা কখনোই পার্সেন্টেজে বসানো যাবে না এই ক্ষেত্রে। বোঝা গেছে? কখনোই পার্সেন্টেজে বসানো যাবে না। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু উল্টা, ওটার ক্ষেত্রে পার্সেন্টেজে আমাদেরকে বসাতে হবে। এই তো, ও সরি, না, এটার ক্ষেত্রে পার্সেন্টেজে বসানো যাবে না। এটার ক্ষেত্রে যদি 60% দেওয়া থাকে তাহলে আমাদের এখানে নিতে হবে 0.6, অর্থাৎ অ্যারাউন্ড মানে কি বলে স্বাভাবিক নর্মাল সংখ্যাতে আমাদের কনভার্ট করে নিয়ে আসতে হবে। তো এই জিনিসগুলো, সূত্রগুলো একটু লিখে রাখো আর এই নিয়মগুলো একটু খাতার মধ্যে সুন্দরভাবে উঠাই রাখো। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের যে 3 টাইপের ম্যাথ আছে একবারে করে এই অধ্যায়টাও শেষ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আর তোমরা কি নিয়মিত ক্লাস চাও? যদি নিয়মিত ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে এবং শেয়ার করার চেষ্টা করতে হবে। তোমরা যখন শেয়ার করবা তখন আমাদের অডিয়েন্স মানে ভিডিওতে তোমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়বে। যখন তোমরা কমেন্ট করবা বা লাইক দিবা তখন আমাদের আগ্রহটাও ক্লাসের উপর বেশি থাকবে, ঠিক আছে। এজন্য বেশি বেশি ক্লাসটা শেয়ার করবা। দেখা হচ্ছে পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।